স্বাগত জানাই আজকের ভিডিওতে। বন্ধুরা, আমরা সবাই জানি যে দুর্যোধন দ্রৌপদীর বস্ত্র হরণ করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু দুর্যোধন কেন এমন পরিকল্পনা করেছিল তা জানাবো আজকের ভিডিওতে। চলুন বন্ধুরা, শুরু করা যাক। পৌরাণিক কাহিনী অনুযায়ী একসময় যুধিষ্ঠির দ্রৌপদীর সাথে রাজসূয় যজ্ঞ করেন। সেই যজ্ঞে কৌরব পক্ষকে নিমন্ত্রণ দেওয়া হয় এবং কৌরবরা আসেন ইন্দ্রপ্রস্থে সেই যজ্ঞে। সেই অপরূপ মায়ামহল ঘুরতে ঘুরতে এবং বিভিন্ন কারুকাজ দেখে তাক লেগে যায় দুর্যোধনের। শেষে এক মায়াকক্ষের ভেতরে এক মায়া মেঝের উপর দিয়ে চলতে গিয়ে বুঝতে না পেরে দুর্যোধন পড়ে যান জলের মধ্যে। আসলে সেটি ছিল সুইমিং পুল। সেখানে উপস্থিত ছিলেন দ্রৌপদী। দুর্যোধনের দুরবস্থা দেখে তিনি খুব হাসাহাসি করেন এবং সাথে ছিল দাসীরাও। আর ছিলেন যুধিষ্ঠির বাদ দিয়ে বাকি পাণ্ডব ভাইয়েরা। দ্রৌপদী বলেন, অন্ধের পুত্র অন্ধ। ভীম সেই কথায় সহমত প্রকাশ করে সেই কথার পুনরাবৃত্তি করলে দুর্যোধনের মনে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। লজ্জিত ও অপমানিত দুর্যোধন সেই মুহূর্তে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে ফিরে আসেন হস্তিনাপুর। দুর্যোধন কিছুতেই ভুলতে পারেন না সেই অপমানের যন্ত্রণা, ভুলতে পারেন না দ্রৌপদী আর ভীমের সেই উপহাস। তির্যক মন্তব্যগুলি তার কানে অনুরণন তুলতে থাকে। প্রতিদিন তিনি সেই অপমানের বোঝা বইতে থাকেন। অপমানের সেই জ্বালায় মলম লাগাবার জন্য আসেন তার মামা শকুনি, তার দুষ্ট বুদ্ধি নিয়ে। মামা শকুনির সহায়তায় একটি ষড়যন্ত্র করা হয়। পাণ্ডবদের ডাক দেওয়া হয় পাশা খেলার জন্য। যুধিষ্ঠির ছিলেন পাশা খেলায় উৎসাহী। সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে শকুনি বানান এক অদ্ভুত পাশা। পাশাটি বানানো হয়েছিল শকুনির পিতার শরীরের হাড় দিয়ে। সেই পাশার দানের মধ্যে লুকোনো হয় একটি টিকটিকি। যখনই পাশার দান ফেলা হবে তখন সেই টিকটিকি সোজা হয়ে পাশা দান পাল্টে দেবে। নির্দিষ্ট দিনে পাশা খেলা শুরু হয় ভরা রাজসভার মাঝে। সেখানে উপস্থিত ভীষ্ম, বিদুর, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র প্রমুখ ব্যক্তিগণ। খেলা শুরু হলে ধীরে ধীরে সব হারতে থাকেন যুধিষ্ঠির। নিজের রাজত্ব, নিজের সবকিছু, এমনকি নিজের ভাইদের হারানোর পরে নিজেকেও হারান। হারাতে থাকেন সবকিছুই। সব হেরে বাজি রাখেন দ্রৌপদীকে, আবার হারেন। এরপরে পাণ্ডব দল পরিণত হয় কৌরবদের দাসে। সেই দাসদের রাজসভায় মাথা নত করে বসে থাকার নির্দেশ দেওয়া হয়। হেরে যাওয়া পাণ্ডব দল তাই করে। এরপরে ডাক পাঠানো হয় দ্রৌপদীকে। দ্রৌপদী তখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। তিনি পাশা খেলায় হেরে এখন দুর্যোধনের দাসীতে পরিণত হয়েছেন। এই খবর শুনে দ্রৌপদী খবর পাঠান যে তিনি রানী, তাকে কি করে যুধিষ্ঠির বাজি ধরতে পারেন যখন তিনি নিজে হেরে আগেই দাসে পরিণত হয়েছেন। দূতের কথা শুনেও দুর্যোধন আবার ডেকে পাঠান দ্রৌপদীকে। আসতে অরাজি হলেন দ্রৌপদী। এবারে দুর্যোধন পাঠান দুঃশাসনকে। দুঃশাসন গিয়ে বিশ্রামরত দ্রৌপদীকে চুলের মুঠি ধরে নিয়ে আসেন রাজসভায়। সেই দৃশ্য দেখে ভীম আর স্থির থাকতে পারেন না, বলেন দুঃশাসনের দুই হাত তিনি উপড়ে ফেলবেন। শুনে অবজ্ঞা করেন দুর্যোধন, বলেন দাসের মুখে এইসব কথা শোভা পায় না। এরপরে আদেশ দেন দ্রৌপদীর বস্ত্র হরণ করার। দুঃশাসন দ্রৌপদীর দিকে এগুলে দ্রৌপদী ছুটে যান ভীষ্মর কাছে। তিনি পিতামহ, তাকে বলেন এটা অন্যায়। কখনো কোনো মহিলাকে বাজি রাখতে পারেন না কেউ। শাস্ত্র অসম্মত এটা। শুনে কর্ণ তার পুরনো অপমানের খোঁচা দিতে ভুললেন না। বলেন, যখন যুধিষ্ঠির সব হেরেছেন আর নিজেকে হেরেছেন তখন তিনি সবকিছুর সাথে তখনই হেরেছেন দ্রৌপদীকেও। দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র ইত্যাদি সবার কাছে ছুটে যান দ্রৌপদী, কিন্তু সবাই চুপ থাকেন। বিকর্ণ আর যুৎসু দুই কৌরব ভাই বারবার প্রশ্ন তোলেন রাজ্যের বয়োজ্যেষ্ঠদের কাছে যে দ্রৌপদীর কথায় যুক্তি রয়েছে। দ্রৌপদী দাসী নন, কিন্তু তাদের কথা কেউ কানে তোলে না। এরপরে দুর্যোধনের পুনরায় আদেশে দুঃশাসন দ্রৌপদীর শাড়ি ধরে টান দেন। দুর্যোধন সব দেখতে দেখতে ভরা রাজসভায় নিজের উরুর কাপড় সরিয়ে দ্রৌপদীকে বলেন, বাঁচতে হলে আমার জঙ্ঘায় করো উপবেশন। ভীম তখন আবার প্রতিজ্ঞা করেন তিনি ভঙ্গ করবেন দুর্যোধনের জঙ্ঘা। নিরুপায় হয়ে দ্রৌপদী তখন সাহায্য চান তার বন্ধু শ্রীকৃষ্ণর। শ্রীকৃষ্ণের সহায়তায় দ্রৌপদীর বস্ত্র আর শেষ হয় না, কমও হয় না। দেখতে দেখতে দ্রৌপদীর শাড়ি সেখানে ছোটখাটো পাহাড়ের মতো চেহারা ধারণ করে। দুঃশাসন ক্লান্ত হয়ে যান। বন্ধুরা, এইভাবেই দুর্যোধন তার সাথে করা চরম অপমানের বদলা নেওয়ার জন্যই বস্ত্র হরণ করেছিল। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। বন্ধুরা,
সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।